হ্যালো, হ্যালো, হ্যালো। গুড ইভিনিং স্টুডেন্টস। তো আবারও চলে এসেছি। মাধ্যমিক এক্সপ্রেস ব্যাচে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের লাইফ সায়েন্সের ইউনিট 2 এর আজকে লাস্ট চ্যাপ্টার হবে, যেটা ওয়ান শটে কমপ্লিট হবে। ওয়ান শট লেকচার হতে যাচ্ছে, যার নাম হচ্ছে বৃদ্ধি ও বিকাশ। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ বৃদ্ধি ও বিকাশ। খুব বড় একটা চ্যাপ্টার নয়, একদম ছোট্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের ভেতরে কোশ্চেন বলতে গেলে একটা বড় কোশ্চেন আসার পসিবিলিটি থাকে, সেটা হচ্ছে মানব দেহের বিকাশের দশা। মানব দেহের যে বিকাশের বিভিন্ন দশা আছে, সেই দশাগুলি বর্ণনা করো। তো সেখানে 5টা পয়েন্ট আছে, 5টা। সেই 5টা পয়েন্ট 5 নম্বরের কোশ্চেনে আসার একটা সম্ভাবনা প্রবল। তো এতদিন পরে আমাদের কি ইউনিট 2 আজকে ফাইনালি কমপ্লিট হতে যাচ্ছে। চলো শুরু করি বৃদ্ধি ও বিকাশ। তার আগে তোমরা সবাই আশা করি ভালো আছো, তাই তো? দেখো, আস্তে আস্তে তোমাদেরও তো বৃদ্ধি হচ্ছে, বিকাশ হচ্ছে। তো বৃদ্ধি আর বিকাশ হয়তো মনে করবে যে বৃদ্ধি আর বিকাশ একই, কিন্তু বৃদ্ধি আর বিকাশ বাস্তবত দুটি পৃথক ঘটনা, কিন্তু এরা একে অপরের ওপর নির্ভরশীল। তো বৃদ্ধির সংজ্ঞায় আমাদের বলা আছে যে কি, জীবদেহের শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে আমরা বৃদ্ধি বলি। তো এই শুষ্ক ওজনটা কি, শুষ্ক ওজনটা কি সেটা আমাদের আগে জানতে হবে। তো দেখো, আমাদের এই যে শব্দ শুষ্ক ওজন, শুষ্ক ওজন এটা কি, কি এটা? মনে করো একটা জীব জীবিত অবস্থায় বা সদ্য মারা গেছে, জীবিত অবস্থায় বা সদ্য মৃত আর কি, কোনো জীবকে যদি আমরা 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 24 ঘন্টার জন্য রেখে দিই, তাহলে কি হবে? ওর জীবদেহের যে ওজন, মনে করো আমাকে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি 24 ঘন্টার জন্য রেখে দেওয়া হয়, তাহলে আমার ওজনের প্রায় 60 থেকে 70% কমে যাবে, মানে হ্রাস পাবে। বাকি যে 40 থেকে 30% থাকবে, যে ওজনটা, সেটাই আসলে কি, শুষ্ক ওজন। তাহলে কি আমরা লিখতে পারি কি, জীবিত বা সদ্য মৃত, বেশিক্ষণ মৃত হলে হবে না, সদ্য মৃত কোনো জীবকে 75 ডিগ্রি সেলসিয়াস বা 70 ডিগ্রি সেলসিয়াসে যদি 24 ঘন্টার জন্য রাখা হয়, ঘন্টার জন্য রাখা হয়, তাহলে ওই জীবের মোট ওজনের 60 থেকে 70% কমে যায় বা হ্রাস পায়। এই অবশিষ্ট যে ওজন, অবশিষ্ট ওজনকেই শুষ্ক ওজন বলা হয়, শুষ্ক ওজন বলা হয়। বোঝা গেছে?
ঠিক আছে, তাহলে দেখো বৃদ্ধি একটা জীবের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। আর বৃদ্ধি মূলত জীবের শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটনা, একটি শারীরবৃত্তীয় ঘটনা, যেখানে বৃদ্ধি আমাদের সাইটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হয়। সাইটোপ্লাজম দ্বারা কিভাবে নিয়ন্ত্রিত হয়? মনে করো একটা কোষ যদি নিউক্লিয়াসের মধ্যে যদি কোষ বিভাজিত হয়, তখন নিউক্লিয়াসের যখন বিভাজন ঘটবে তখন যদি সেটা সাইটোপ্লাজমে বিভাজিত না হয়, তাহলে কি হবে? নতুন দুটো আলাদা কোষ তো তৈরি হবে না, ফলে বৃদ্ধিও হবে না। তাহলে বৃদ্ধি অ্যাকচুয়ালি প্রোটোপ্লাজম অর্থাৎ সাইটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো বৃদ্ধির সংজ্ঞায় আমরা পড়বো, বৃদ্ধি মূলত জীবদেহে শুষ্ক ওজনের বেড়ে যাওয়া। শুষ্ক ওজনটাকে জীবিত বা মৃত কোনো জীবকে আমরা যদি 75°C তাপমাত্রায় 24 ঘন্টার জন্য রেখে দিই, তাহলে জীবদেহের ওই মোট ওজনের 60 থেকে 70% কি হবে? কমে যাবে, হ্রাস পাবে। বাকি যে ওজনটা থাকবে অর্থাৎ 30 থেকে 40 মানে 40 থেকে 30% তাকে আমরা কি বলছি? শুষ্ক ওজন। তাহলে আমরা বৃদ্ধির সংজ্ঞা লিখতে পারি। বৃদ্ধি বৃদ্ধি আর বিকাশ এক না, দেখবো আমরা দুটো পৃথক ঘটনা কিভাবে। প্রথমে আমরা কি হেডিং করব? বৃদ্ধি। বৃদ্ধি কি লিখবো? নতুন কোষীয় পদার্থ সংশ্লেষের ফলে জীবদেহের বা জীবকোষের আকার বেড়ে যায়, আয়তন বেড়ে যায়, ভরও বেড়ে যায়। এই আকার, আয়তন ও ভরের স্থায়ীভাবে বেড়ে যাওয়াকে অর্থাৎ কি? শুষ্ক ওজনের বেড়ে যাওয়াকে কি বলা হয়? বৃদ্ধি বলা হয়। এবার এই বৃদ্ধির তাহলে কি এখান থেকে দেখো তিনটে পরিবর্তন আমরা দেখতে পাই। বৃদ্ধির বৈশিষ্ট্য। বৃদ্ধির বৈশিষ্ট্য, তিনটে বৈশিষ্ট্য কি? বৃদ্ধি কি পড়লাম? বৃদ্ধির বৈশিষ্ট্য একটা কি এখানে কি বলা হয়েছে? স্থায়ীভাবে বেড়ে যাওয়া। তাহলে বৃদ্ধি স্থায়ী, আমরা লিখতে পারি বৃদ্ধি স্থায়ী। জীবের একবার বৃদ্ধি হলে সেটা আর ফিরিয়ে আনা সেই পূর্বের অবস্থায় ফিরে আসা সম্ভব না। তাহলে কি?
বৃদ্ধি অপরিবর্তনীয়, বৃদ্ধি অপরিবর্তনীয়। তিন নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে বৃদ্ধি সাইটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত, প্রোটোপ্লাজম লিখুন, প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত। বৃদ্ধি প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত। বৃদ্ধির তিনটে বৈশিষ্ট্য আমরা দেখলাম, যে বৃদ্ধি কিন্তু স্থায়ী, আর বৃদ্ধি একবার হয়ে গেলে তাকে আর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব না, তাই বৃদ্ধি অপরিবর্তনীয়, আর বৃদ্ধি প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত। এখানে কি হয়, বৃদ্ধিতে কোষের আকার বৃদ্ধি হয়, জীবদেহের আকার বা জীব কোষের আকার বলো, আয়তন বলো, ভর বলো, সবগুলোই বেড়ে যায় এবং সেটা স্থায়ীভাবে বেড়ে যায়। এরপরে কি দেখবো আমরা, বিকাশ। বিকাশটা কি, মুছে দিলাম। বিকাশটা কি, আমরা হেডিং করছি কি, বিকাশ। বিকাশ হচ্ছে জীবের কার্যগত গঠনগত পর্যায়ক্রমিক পরিবর্তন। পর্যায়ক্রমিক, একের পর এক, যেটার পরে যেটা ঘটার কথা থাকবে সেটাই ঘটবে, তাই আমরা পর্যায়ক্রমিক বলছি। বিকাশ হচ্ছে জীবের গঠনগত ও কার্যগত পর্যায়ক্রমিক পরিবর্তন। কেন পর্যায়ক্রমিকটা কেন বলছি, কারণ দেখো আমাদের একটা কোষের প্রথমে কি হয়, বৃদ্ধি ঘটে, সেই কোষ বৃদ্ধি থেকে তার পৃথকীকরণ ঘটে। মানে কোষ যখন বিভাজিত হয় তখন আমরা হয়তো জানি যে কি, কোষ বিভাজিত হওয়ার পরে কোষ থেকে কি গঠিত হয়, কলা, কলা বা টিস্যু। এবার ওই টিস্যু বা কলা থেকে কি গঠিত হয়, অঙ্গ। তাহলে নিশ্চয়ই সব কোষের কাজ এক না। কলা কিভাবে গঠিত হয়, যে একই ধরনের কাজ করছে যে কোষগুলো বা একই আকৃতির দেখতে যে কোষগুলো, সেগুলো মিলে একটা কি কলা গঠন করে বা টিস্যু গঠন করে। সেইগুলো মিলে সেই টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে কি হয়, অঙ্গ গঠিত হয়। তো এখানে যখন একটা কোষের বৃদ্ধি হয়, কোষের বৃদ্ধি বৃদ্ধি হওয়ার পরে কি ঘটে, তার পৃথকীকরণ, পৃথকীকরণ ঘটে। মানে কাজের ভিত্তিতে সে কোন সাইডে যাবে, কোন কলা গঠন করবে, তার পৃথকীকরণ। পৃথকীকরণ হওয়ার পরে এবার কোষদের একটা পূর্ণতা প্রাপ্তি ঘটে। মানে কোষদের পূর্ণতা প্রাপ্তি ঘটে, মানে কি হয়, কোষদের বৃদ্ধি বৃদ্ধি ঘটে, পূর্ণতা প্রাপ্তি ঘটে। তারপরে কি হয়, বৃদ্ধি হচ্ছে, পৃথকীকরণ হচ্ছে, পূর্ণতা প্রাপ্তি হচ্ছে, এবার আসছে তার জনন। জননের পরেই কি হয়, মোচন হয়, মোচন। তারপরে আসে মৃত্যু, মৃত্যু। এই যে বৃদ্ধি, পৃথকীকরণ, পূর্ণতা প্রাপ্তি, জনন, মোচন, মৃত্যু, এই যে ঘটনাগুলি ঘটছে, এই ঘটনাগুলির পর্যায়ক্রমিক পরিবর্তন, সেটাই হচ্ছে বিকাশ।
তার মানে প্রথমে বৃদ্ধি আসছে, তারপরে পৃথকীকরণ, তারপরে পূর্ণতা প্রাপ্তি, তারপরে জনন, তারপরে মোচন, তারপরে মৃত্যু। এটাই হচ্ছে পর্যায়ক্রমিক। তাহলে নিশ্চয়ই জননের আগে বৃদ্ধি হবে, ওই বৃদ্ধির আগে জনন হবে না। বৃদ্ধি হবে, তারপর পৃথকীকরণ ঘটবে, পূর্ণতা প্রাপ্তি করবে, তারপরে জনন হবে, তারপরে মোচন হবে, তারপরে মৃত্যু হবে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা বৃদ্ধি ও বিকাশের মধ্যে যে সম্পর্ক সেটা দেখতে পাবো। বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক কি? বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক কি? দেখো বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক। সম্পর্ক বৃদ্ধি আর বিকাশ তোমরা এক মোটেও মনে করবে না। বৃদ্ধি আর বিকাশ দুটো পৃথক ঘটনা। বৃদ্ধি ও বিকাশ কি? দুটো পৃথক ঘটনা, কিন্তু এরা একে অপরের ওপর নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল? যদি বৃদ্ধি না হয় তাহলে বিকাশ হবে না, যদি বৃদ্ধি না ঘটে তাহলে বিকাশ হবে না। তাহলে আমরা কি লিখতে পারি? বৃদ্ধি ও বিকাশ দুটি পৃথক ঘটনা। বৃদ্ধি ও বিকাশ দুটি পৃথক ঘটনা, ঠিক? কিন্তু এরা পরস্পর নির্ভরশীল। পরস্পর নির্ভরশীল। বুঝা গেছে? বৃদ্ধি কি? বৃদ্ধি হচ্ছে মূলত শুষ্ক ওজনের জীবদেহে শুষ্ক ওজনের বেড়ে যাওয়া, আকার আকৃতিতে বেড়ে যাওয়া। কিন্তু বিকাশ হচ্ছে জীবের শারীরবৃত্তীয় পর্যায়ক্রমিক পরিবর্তন। তাহলে আমরা লিখি বৃদ্ধি হলো জীবের শুষ্ক ওজনের স্থায়ীভাবে বেড়ে যাওয়া। স্থায়ীভাবে বেড়ে যাওয়া ও বা কিন্তু কিন্তু বিকাশ হলো জীবের অঙ্গস্থানিক, উদ্ভিদের ক্ষেত্রে অঙ্গস্থানিক ও শারীরবৃত্তীয় পর্যায়ক্রমিক পরিবর্তন। দেখো বৃদ্ধি কিন্তু আমাদের একটা নির্দিষ্ট বয়স অবধি চলতে থাকে, মানে বৃদ্ধির সময়কাল নির্দিষ্ট বলতে পারো। একটা সময়ের পরে বৃদ্ধি আর হয় না, বৃদ্ধি গিয়ে সেখানে থেমে যায়। বাট বিকাশ যেটা, সেটা হচ্ছে একদম জীবের মৃত্যুর আগে অবধি
পরিবর্তিত হতেই থাকে। মৃত্যুর আগে অবধি পর্যায়ক্রমিক পরিবর্তন। তাহলে কি আমরা লিখতে পারি? নাম্বার 3, বৃদ্ধি একটি নির্দিষ্ট সময় পর বন্ধ হয়ে যায়। কিন্তু বিকাশ জীবের মৃত্যুর আগে অবধি চলতে থাকে। বুঝা গেছে? 3টে পয়েন্ট। এরপরে আরো পয়েন্ট আছে একটা, তোমরা এটা নোট করে নাও, আমি সাইড হয়ে যাচ্ছি। ঠিক আছে, মুছে দেব। আরেকটা পয়েন্ট কি আছে, যেটা হচ্ছে বৃদ্ধি কিন্তু আমরা সঠিকভাবে পরিমাপ করতে পারি। বৃদ্ধি 4 নাম্বার পয়েন্ট হচ্ছে বৃদ্ধি সঠিকভাবে পরিমাপ করা যায়। কিন্তু বিকাশ কি হয়? বৃদ্ধির ফলেই বিকাশ ঘটে, কিন্তু বৃদ্ধির ফলেই বিকাশ সম্পন্ন হয়। বৃদ্ধির ফলেই বিকাশ সম্পন্ন হয়। বৃদ্ধি না হলে বিকাশ হওয়া সম্ভব নয়। বোঝা গেছে? তাহলে এই যে 4টে পয়েন্ট, বৃদ্ধি ও বিকাশের মধ্যে যদি সম্পর্ক 2 নম্বরের প্রশ্নে আসে, তাহলে আমরা এই 4টে ছোট ছোট পয়েন্ট লিখে দিতে পারি, একদম 2 নম্বর পেয়ে যাব। এরপরে দেখো, আমরা জানি আমাদের এককোষী জীব আছে আর বহুকোষী জীব আছে, তাই তো? তো এককোষী যে জীবগুলো, এদের ক্ষেত্রে আমরা দেখেছি এরা তো সরাসরি বিভাজিত হয়ে কি হয়, দুটো অপত্য জীব তৈরি করে। তাহলে এদের যে বৃদ্ধি আর বিকাশ সেটা কিন্তু এক। এই যে কোষটা তৈরি হয়েছে, মনে করো এটাও তো কোনো এক সময় অপত্য কোষ ছিল। তো দেখো, এই একটা কোষেই ও কি কোষ বিভাজিত হয়নি, তার মানে বৃদ্ধি হয়নি, ওর বৃদ্ধি আর বিকাশ একসাথে ঘটে ও দুটো ওর জনন কমপ্লিট করেছে আর দুটো অপত্য জীব তৈরি করেছে। তাহলে এককোষীদের ক্ষেত্রে বৃদ্ধি আর বিকাশ আমরা এক বলতে পারি, দুটো একই সাথে ঘটে। কিন্তু বহুকোষীদের বৃদ্ধি ও বিকাশ কিন্তু এক না। এদের কি হয়, কোষ বিভাজিত হতে থাকে, সেখান থেকে কলা তৈরি হয়, কলা থেকে অঙ্গ তৈরি হয়, অঙ্গ থেকে কি জীবদেহের বৃদ্ধি ঘটে, আকার আকৃতির পরিবর্তন হয়, বৃদ্ধির ফলে কি আস্তে আস্তে বিকাশ হয়। বিকাশের মধ্যে কি একটা সদ্যজাত শিশু থেকে আস্তে 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 আমরা কি হয়, শৈশব আসে, তারপরে বয়ঃসন্ধি আসে, তারপরে পরিণত দশা আসে, তারপরে বার্ধক্য আসে। তো বহুকোষী জীবের ক্ষেত্রে আমরা দেখব যে বৃদ্ধির দশা, আমরা এককোষীতে কোনো দশা দেখব না। এককোষীতে বৃদ্ধি আর বিকাশের, এককোষী জীবদের ক্ষেত্রে বৃদ্ধি ও বিকাশের দশা একই সমানভাবে ঘটে। বহুকোষী জীবদের ক্ষেত্রে আমরা কি দেখব, বৃদ্ধির দশা দেখব, আবার বহুকোষী জীবদের বিকাশের বিভিন্ন দশাও দেখব। কিন্তু
বহুকোষী জীবদের দেহে বৃদ্ধির যে বিভিন্ন দশা সেটা উদ্ভিদ আর প্রাণী দুটোর ক্ষেত্রেই ঘটে। আর বহুকোষী জীবদের বিকাশের যে বিভিন্ন দশা সেখানে আমাদের বইতে আলোচনা করা আছে আমাদের মানব শরীর নিয়ে। আমরা মানব শরীরের বিকাশের বিভিন্ন দশা দেখব। তো প্রথমে আমরা কি দেখব? বহুকোষী জীবদের দেহের বৃদ্ধির বিভিন্ন দশা। বহুকোষী জীবদের দেহে কি হেডিং করব আমরা? বৃদ্ধির বিভিন্ন দশা। এই বহুকোষী জীবদের দেহে বৃদ্ধির তিনটে দশা দেখা যায়। বহুকোষী জীবদের দেহে বৃদ্ধির তিনটে দশা দেখা যায়। জীবদের দেহে বৃদ্ধির তিনটি দশা থাকে বা দেখা যায়। একটা কি? একটা দেখো আমি লিখছি, একটা হচ্ছে কোষ বিভাজন বা কোষের বিভাজন। তারপরে কোষ বিভাজন হওয়ার পরে কি হবে? কোষের আকার ও আয়তন বৃদ্ধি। তারপরে কি হবে? কোষের কোষীয় বিভাজন। কোষীয় বিভাজন। এই যে তিনটি দশা বহুকোষী জীবদের বৃদ্ধির এই তিনটে দশাই থাকে। সেখানে কোষের বিভাজনে কি দেখো, ফার্স্ট আমরা এর আগে আমরা কোষ বিভাজন যখন পড়াচ্ছিলাম তখন মাইটোসিস কোষ বিভাজনে আমরা দেখেছি যে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি পায়, কোষের আকার আয়তন বৃদ্ধি পায়। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা কোষের সংখ্যা বৃদ্ধি পায়, কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে। তারপর কি? সেই কোষের নতুন কোষ জল শোষণ করবে, পুষ্টি সংগ্রহ করবে, করে কি হবে? কোষ আকার আয়তনে বেড়ে যাবে, আকার আয়তনে বৃদ্ধি পায়। এই সময় কি হয়? কোষের মধ্যে ভ্যাকুয়াল থাকে, মানে ফাঁকা জায়গা, সেই ভ্যাকুয়াল কোষের আকার বাড়ার সাথে সাথে ভ্যাকুয়ালও বেড়ে যায় আর নিউক্লিয়াস এক সাইডে চলে যায়। তো কোষের আকার আয়তনে বৃদ্ধি পায়। তারপরে কি? কোষীয় বিভাজন। হোয়াট ইজ কোষীয় বিভাজন? কোষীয় বিভাজনটা কি? মানে এটাকে ইংলিশে বলে সেল ডিফারেন্সিয়েশন। কোষীয় বিভাজনটা কি? ওই যে বললাম
যে অনেকগুলো কোষ তাদের তাদের মধ্যে কি হয়, অনেকগুলো কোষ এক জায়গায় থাকে যখন বিভাজন হয়, তারপরে কি তাদের কাজ, তাদের আকৃতি, এই আকৃতিগত বা কার্যগত দিক থেকে আলাদা হয়ে যায় কোষ। যে যে কাজের জন্য তৈরি হয়েছে তারা মিলে, সেই সমস্ত কোষগুলো একসাথে মিলে কি হয়, একটা কলা গঠন করে। সেই রকম অনেকগুলো একই ধরনের কলা মিলিত হয়ে একটা অঙ্গ তৈরি হয়। তাহলে কি হচ্ছে, মনে করো এই কোষগুলো এখানে অবিভাজিত অবস্থায় আছে, সেখান থেকে কেউ চলে যাচ্ছে কোথায়, কেউ চলে যাচ্ছে পেশি কোষে, পেশি গঠনের জন্য, পেশি কোষ। কেউ হয়ে যাচ্ছে কি রক্ত কোষ, রক্ত উৎপাদনের জন্য, রক্ত সরবরাহ ঠিক রাখার জন্য কেউ হয়ে যাচ্ছে কি রক্ত কোষ। তো পেশি কোষ দেখতে অনেকটা কেমন, দেখো এরকম, পেশি কোষ দেখতে অনেকটা এরকম। আর রক্ত কোষ, আরবিসি দেখেছো তোমরা, রক্ত কোষ। কেউ আবার চলে যাচ্ছে স্নায়ু কোষে, স্নায়ু কোষে দেখেছো তো স্নায়ু কোষ, এই যে হুম, এরকম থাকে স্নায়ু কোষ, বোঝা গেছে। তাহলে কোষীয় বিভাজন হয়ে যাচ্ছে। তাহলে কোষ, ওই বহুকোষী জীবদের দেহে বৃদ্ধির যে তিনটে দশা, কোষের বিভাজন, কোষের আকার আয়তন বৃদ্ধি, কোষীয় বিভাজন, এই সামগ্রিক ফলে কি হচ্ছে, কোষের বা জীবদেহের বৃদ্ধি ঘটছে। এই বৃদ্ধির ফলে এবার আসছে কি বিকাশ, আমি মুছে দিলাম। এই বৃদ্ধি যখন হয় তখন মানুষের বিকাশ বা জীবদেহের বিকাশের যে পর্যায়গুলি, ধারাবাহিক পর্যায়গুলি, সেগুলো সম্পন্ন হয়। তো আমরা এবার পড়বো হচ্ছে বিকাশের বিভিন্ন দশা, তার ভেতরে কি মানব দেহের বিকাশের বিভিন্ন দশা আমরা পড়ব, স্পেসিফাই। আর এটা কি 5 মার্কসের, 5 মার্কসের কোশ্চেন, ব্রড কোশ্চেন, ঠিক আছে। তাহলে অত্যন্ত সহজ একটা বড় প্রশ্ন, আসলে কেউ মানে পয়েন্ট করে করে লিখবে, কেউ কেউ এটাকে ইগনোর করবে না, কেউ এটাকে ছেড়ে আসবে না। মানব দেহের বিকাশের বিভিন্ন দশা, মানব দেহের বিকাশের বিভিন্ন দশা। দেখো, আমাদের মানব দেহের বিকাশের বিভিন্ন দশা, সেখানে আমাদের মানব দেহের টোটাল যে বিকাশের দশাগুলিকে 5টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। এই 5টি হচ্ছে, একটাকে আমরা বলছি সদ্যজাত, মানে সবে হয়েছে। তারপরে আমরা বলছি যে শৈশবকাল, একটা ছোট শিশুর শৈশবকাল। তারপরে তার আসে কি বয়ঃসন্ধিকাল, বয়ঃসন্ধির পরে ম্যাচিওর হয়ে যায়, পরিণত দশা আসে। পরিণত দশা যখন পার করে যায়, মানে 60 বছরের ঊর্ধ্বে, তখন তারপরে তার বার্ধক্য চলে আসে, তারপরে তার মৃত্যু ঘটে। তো মৃত্যুর আগে অবধি এই যে একটা সন্তান বা একটা মানব শিশু যখন ভূমিষ্ঠ হয়,
মাতৃগর্ভ থেকে, সেখান থেকে মৃত্যুর আগে অবধি এই যে ধারাবাহিক পরিবর্তনগুলো হয়েছে, এটাই হচ্ছে বিকাশ। দেখো, মানব দেহের বিকাশকে প্রধান 5টি ভাগে ভাগ করা হয়েছে। ভাগ করা হয়েছে। যেভাবে আমি লিখবো, যেভাবে আমি এই যে বুঝিয়ে বুঝিয়ে লিখছি, ঠিক 5 নম্বরের প্রশ্ন আসলে তোমরা এইভাবেই লিখবে। মানব দেহের বিকাশকে প্রধান 5টি ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে সদ্যজাত, সদ্যজাত। 2 কি? শৈশব। 3 নাম্বার বয়ঃসন্ধি। 4 নাম্বার পরিণত দশা বা যৌবন বলতে পারো। পরিণত দশা বা যৌবন এটাকে বলতে পারো। 5 নাম্বার হচ্ছে বার্ধক্য বা অন্তিম দশা তোমরা বলতে পারো, বা অন্তিম দশা, অন্তিম দশা। তো প্রথমে সদ্যজাত হেডিং করি আমরা। সদ্যজাত দশা। এক নাম্বার পয়েন্ট আমরা লিখতে যাচ্ছি সদ্যজাত, এটা হচ্ছে সাব হেডিং, সদ্যজাত দশা। সদ্যজাত দশার ভেতরে দেখো, এগুলো আমি 1 2 করে দিয়ে দিই। 1 2 3 4 5। সদ্যজাত দশায় একটা মাতৃগর্ভে যখন ভ্রূণ অবস্থায় কোনো শিশুর তৈরি হয়, তখন ভ্রূণ থেকে যে 9 মাস 10 দিন মাতৃগর্ভে বড় হয় একটা ভ্রূণ, তারপরে যখন এসে ভূমিষ্ঠ হয়, তখন তাকে আমরা সদ্যজাত দশা বলছি। তাহলে সদ্যজাত দশাটা কি? ভূমিষ্ঠ যখন হচ্ছে তার সেই সময় যে দশা, সেটাকে, সেই সময়কালটাকে আমরা কি বলছি? সদ্যজাত দশা। এই সময় বাচ্চার ওজন থাকে 2.5 কেজি থেকে 3 কেজি। এখনকার দেখবে, এখনকার বেশিরভাগ সময় যখন কোনো মা গর্ভবতী হচ্ছে, তখন কি হচ্ছে যে তার 7 মাস 8 মাসের মধ্যেই তার ডেলিভারি হয়ে যাচ্ছে। তার মানে কি? অপুষ্ট শিশুর জন্ম হচ্ছে। দেখবে, শুনে থাকবে যে বাচ্চার ওজন কি হচ্ছে 1 কেজি 1.5 কেজি এরকম। তার মানে কি? অপরিণত বাচ্চা হচ্ছে। একদম পারফেক্ট 2.5 কেজি থেকে 3 কেজি ওয়েট আসে যখন 9 মাস বাচ্চার বয়স হয়, 9 মাস যখন গর্ভে থাকে। এক্সাক্ট কি? 9 মাস 10 দিন। তো 9 মাস 10 দিন পরে যখন একটা সন্তান ভূমিষ্ঠ হয়, তখন সেই সময়কালকে আমরা সদ্যজাত বলি। এই সদ্যজাত সময়কাল হচ্ছে সদ্যজাত শিশুর সময়কাল হলো, সদ্যজাত দশার সময়কাল 0 থেকে 1 বছর বয়স। 1 বছর বয়স।
এই সময় শিশুর ওজন 2.5 কেজি থেকে কি হয় 3 কেজি হয়। তারপরে কি হয়, শিশু মায়ের মুখ চিনতে শেখে। মায়ের মুখ চিনতে শেখে। কান্নার মাধ্যমে অনুভূতি প্রকাশ করে। কান্নার মাধ্যমে তাদের অনুভূতি প্রকাশ করে। আলোকে অনুসরণ করে। তাহলে এই 4টে পয়েন্ট লিখে দিলেই হয়ে যাবে। কি হয়, যখন মাতৃগর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়, সেই ভূমিষ্ঠ হওয়ার সময়কালকে মানে 0 থেকে 1 বছর বয়স, ওটাকে আমরা কি বলছি, সদ্যোজাত দশা। এই সময় শিশুর ওজন 2.5 কেজি থেকে 3 কেজি। শিশু মায়ের মুখ চিনতে শেখে এই সময়। কান্নার মাধ্যমে তাদের অনুভূতি প্রকাশ করে। দ্বিতীয় নাম্বার দশা কি, শৈশব দশা। শৈশব দশা। শৈশব দশা। শৈশব দশার সময়কাল হচ্ছে ওই 1 থেকে সময়কাল 1 থেকে 11 বছর বয়স। এই সময় কি হয়, 1 থেকে 3 বছর বয়সে শিশু উচ্চতায় অধিক বৃদ্ধি পায়। এই সময় তোমার মাথা এ সময় শিশুর মাথা একটু তোমার কাছে বড় মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি আরেকটু বড় হওয়ার পরে বডির হিসাবে মাথার আকার তোমার ঠিকঠাক মনে হয়। মানে যখন ছোট থাকে, শৈশব দশায়, তখন তোমার ওর শরীরের আকারের থেকে মাথার আকার বড় মনে হবে। তাহলে শরীরের তুলনায় মাথার আকার বড় মনে হয়। বোঝা গেছে? শৈশব দশায় আর কি হয়, এই সময় জনন অঙ্গ যে থাকে, জনন অঙ্গ অপরিণত থাকে। অপরিণত অবস্থায় থাকে। শিশুর এই সময় তাদের বুদ্ধির ও চিন্তার বিকাশ ঘটে। বুদ্ধি ও চিন্তা চেতনার বিকাশ ঘটে।
বোঝা গেছে? দেখো 5টা পয়েন্ট লিখেছি, নোট করে নাও, মুছে দিতে হবে নাহলে লেখার জায়গা নেই। আমি একটুখানি সাইড দিচ্ছি তোমাদের। মুছে দিলাম, উপরে লিখলাম। আরেকটা পয়েন্ট লিখে দিচ্ছি। এই সময় কি হয়, যখন 1-2 বছর 3 বছর বয়স পার হয়ে যায়, তখন কি হয়, 1-2 বছরের মধ্যেই শিশু কি একটু কথা বলতে শেখে। আর এই পুরো শৈশব দশার মধ্যে শিশু ভালোভাবে কথা বলতে শিখে যায়। তাহলে শিশু কথা বলতে শেখে, কথা বলতে শেখে, ভালো মন্দ বুঝতে শেখে অল্প অল্প। তারপরে আমরা কি দেখব, 3 নাম্বার দশা, সেটা হচ্ছে বয়ঃসন্ধি দশা। শৈশব দশার ঠিক পরেই আসে। শৈশব দশা কত কত সময় গেল, 11 বছর বয়স অব্দি, 11 বছর বয়স অব্দি। তারপরে কি, 3 নাম্বার বয়ঃসন্ধি দশা। বয়স সন্ধি দশা, বয়ঃসন্ধি দশা, এই দশার সময়কাল হচ্ছে নাম্বার 1, সময়কাল, সময়কাল ওই 11-র পর থেকে, মানে আমি 12 থেকে লিখি, 12 থেকে 18 বছর বয়স। এই যে 12 থেকে 18 বছর বয়স এত ক্রুশিয়াল, এত ইম্পর্টেন্ট। এই সময় একটা ছেলে ভালো হয়, আবার অনেক ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়। একটা ছেলে বা মেয়ে এই সময়, এই সময়টা পার করতে পারলে সঠিকভাবে তারা ভালো জায়গায় পৌঁছাতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। আবার এই সময়েই সব থেকে বেশি খারাপ বা ভালো হয়ে যায়। ভালো হওয়ার ভালো হয়, খারাপ হওয়ার খারাপ হয়। এর জন্য সে তার পরিবেশ নির্ভর করে, সে কোন পরিবেশে মানুষ হচ্ছে। তার আহ পারিবারিক শিক্ষা নির্ভর করে, যে পরিবার তাকে কিরকম শিক্ষা দিচ্ছে। এই সময় বাচ্চাদের কাছ থেকে কি কোনো রকম কোনো কিছু লুকানো উচিত নয়। তোমরা যে মাধ্যমিকে পড়ছো, তোমরা এখন এই দশাটাই অবস্থান করছো, বয়ঃসন্ধি দশা। তোমাদের সবার বয়স এই 12 থেকে 18 বছরের মধ্যে। তো এই দশাটাই তোমরা সাবধান। নাম্বার 2 যেটা, এই দশায় কি হয়, জনন অঙ্গের, জনন অঙ্গের বৃদ্ধি ঘটে। তারপরে কি হয়, মানে শুক্রাশয় ডিম্বাশয়ের কথা বলছি আমরা। বোঝা গেছে? আর কি হয়, বিভিন্ন ধরনের হরমোন উৎপাদন হয়, বিভিন্ন ধরনের হরমোন, হরমোনের উৎপাদন ঘটে। উৎপাদন ঘটে। ছেলেদের টেস্টোস্টেরন, ছেলেদের দেহে টেস্টোস্টেরন হরমোন ও
মেয়েদের দেহে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের উৎপাদন বেশি হয়, যার ফলে কি হয়, বিভিন্ন যৌন লক্ষণ প্রকাশ পায়। যৌন লক্ষণগুলি প্রকাশ পায়। যেমন ছেলেদের দাড়ি ওঠা, তারপরে কি আন্ডার আর্মস মানে বগলের নিচে না আর কি, হাতের নিচে আন্ডার আর্মসে চুল গজানো। তারপরে কি হয়, মেয়েদের স্তনের যে আকার বৃদ্ধি পাওয়া, ঠিক আছে, এই বয়ঃসন্ধিকাল দশাই ঘটে। এই দশাতে কি হয়, ছেলে মেয়েদের প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি হয়, আলাদা রকমের অনুভূতি প্রকাশ পায়। এরপরে কি দশা আসছে, পরিণত দশা, মানে যাকে আমরা যৌবন দশাও বলতে পারি। যৌবন এইটা হচ্ছে ম্যাচিউর ফেজ আর কি, ম্যাচিউর দশা। এই দশায় বয়ঃসন্ধিকালে যে বা যারা ভুল করো, হ্যাঁ, তোমরা তো বোঝো না, আবেগ তখন, ওই সে কথা আছে, সে সময় আমার আবেগ কাজ করেছিল, বিবেক কাজ করেনি। তো এই যে দশাটা, পরিণত দশা, ম্যাচিওর দশা, বয়ঃসন্ধিকালে তোমরা যে ভুলগুলো করে থাকো, সেইগুলো এই পরিণত দশায় এসে তোমাদের মনে পড়ে, আর মানে মনে পড়বে আর কি তোমাদের। আমাদের যেমন এখন মনে হয়, তো তোমাদেরও মনে পড়বে। এখন তোমাদের আমরা হাজার বোঝালেও বুঝবে না, মানে স্যার বলছে, স্যারের মতো ঠিক আছে, আমি ঠিকই করছি। পরিণত দশায় যখন তোমরা আসবে, তখন তোমাদের ওই বয়ঃসন্ধিকালের দশার কথা মনে উঠলে তোমাদের হাসি লাগবে। মিলিয়ে নিও কথাটা, সিরিয়াসলি। তোমাদের সেই সময় মনে হবে যে কি পাগলের মতো কাজ কারবার করতাম আর কি, ঠিক আছে। এই যে পরিণত দশার সময়কাল, এর সময়কাল হচ্ছে ওই যে 18 বছরে শেষ হয়েছে, তার মানে আমি 18-র পর থেকে 19 থেকেও ধরতে পারি, বা 18ও লিখতে পারি। 19 থেকে কত, 60 বছর বয়স, 60 বছর বয়স। এই সময় না স্টাইলের কথা মনে আসবে, যে এরকম স্টাইল করি, ওরকম স্টাইল করি, কোনো স্টাইলের কথাই মনে আসবে না। পরিবারের দায়িত্ব মাথার উপরে থাকবে, সবকিছু ভুলে যাবে, প্রেম ভালোবাসা সবকিছু ভুলে যাবে। যখন দায়িত্ব কাঁধে পড়ে তখন বোঝা যায়। সময়কাল, যাই হোক, সময়কাল 19 থেকে 60 বছর বয়স। এই সময় কি হয়, জনন অঙ্গের সম্পূর্ণ বিকাশ ঘটে, সম্পূর্ণ বিকাশ ঘটে, মানে শুক্রাশয় আর ডিম্বাশয় সম্পূর্ণ বিকাশ ঘটে। জননের মাধ্যমে জননের মাধ্যমে বংশ বিস্তার করে,
তারপরে কি হয়? স্ত্রী সন্তান নিয়ে সংসার পালন করে। সংসার পালন করে। কর্মের মধ্যে নিজেকে নিয়োজিত রাখে, কর্মের মধ্যে নিজেদের নিয়োজিত রাখে, নিজেদেরকে ব্যস্ত রাখে বা রাখতে চায়। এরা এই দশায় কি হয়? এরা স্বাধীনতা চায়, স্বাধীনভাবে চলতে চায়, স্বাধীনতা চায়, স্বাধীনভাবে চলতে চায়। হয়ে গেছে? লিখে নাও, একটুখানি সাইডে যাচ্ছি। ঠিক আছে? এর পরিণত দশা অতিক্রম করার পরে, সংসার ধর্ম পালন করার পরে, তারপরে আসে মানে সন্তাদি জন্ম দেওয়ার পরে, তারপরে এক সময় বুড়ো হয়ে যায় মানুষ, বার্ধক্য চলে আসে। যখন বার্ধক্য চলে আসে তখন সে একদম শিশুর মতোই হয়ে যায়। মনে হয় যে কাদের জন্য করলাম, কি করলাম, নিজের জীবনে কি করলাম, কি করেছি, কিছুই নিয়ে যাব না, অনেক কিছুই। তো সবার জোর মিললে মরিতে হবে, সবার মৃত্যু অবধারিত। তো সেরকম ভাবে বিকাশের যে বিভিন্ন পর্যায়ক্রমিক দশা আছে, সেই দশার অন্তিম পর্যায় হচ্ছে মৃত্যু। মানে তার আগে কি আসে? মৃত্যুর আগে বার্ধক্য আসে, মানে মৃত্যুর সূচনা হয় আর কি। বার্ধক্য দশা মানে মৃত্যুর সূচনা হয়। মৃত্যু তখন তোমার দরজার কাছে মনে হবে যেন দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে। বুঝেছো? 5 নম্বর পয়েন্ট হচ্ছে বার্ধক্য বা অন্তিম দশা। এই দশার সময়কাল হচ্ছে নাম্বার 1 পয়েন্ট, নাম্বার 1 সময়কাল। দেখবে যখন কোনো সরকারি চাকরিজীবী থাকে, যখন সে চাকরি করতে থাকে, তার বয়স যখন খাতা কলমে 60 বছর পূর্ণ হয়, তখন তাকে অবসর দেওয়া হয়, মানে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হয়। তো কেন পাঠিয়ে দেওয়া হয়? তার মানে তার বার্ধক্য চলে এসছে, তার যে পরিণত দশা মানে যৌবন শেষ হয়ে গেছে, এবার তার কি কর্মদক্ষতা কমে গেছে। তো কোথা কত বছর বয়স থেকে? এই যে 60 বছর পরের থেকে কি হয়? আপ টু মৃত্যু অবধি। এই যে সময়কাল, 60 বছর থেকে যে মৃত্যু অবধি, এই যে সময়কাল, এটা হচ্ছে বার্ধক্য, বার্ধক্যের দশা। এর এই দশায় কি হয়? এই দশায় মানুষ
মানুষের যৌন শক্তি কমে যায়, যৌন শক্তি হ্রাস পায়। পুরুষদের ক্ষেত্রে কি? পুরুষদের ক্ষেত্রে এটা 60 থেকে 70 বছর অবধি তাদের যৌবন শক্তি প্রায় থাকে, মানে হ্রাস পায় যদিও, তো 60 থেকে 70 বছর অবধি আহ, থাকে প্রায়। 60 বা 70 বলতে পারো, তাদের জনন ক্ষমতা থাকে, মানে যৌন শক্তি হ্রাস পায় বা জনন ক্ষমতা। জনন ক্ষমতা হ্রাস পায়। মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের জনন ক্ষমতা মনে করো 45-50 বছর অবধি থাকে। 45-50 বছর অবধি তাদের সন্তান ধারণের ক্ষমতা থাকে। আর পুরুষদের ক্ষেত্রে সেটা 60 থেকে 70 বছর হয়, বেশিও হয়। পুরুষদের ক্ষেত্রে একটু বেশি হয়, মেয়েদের ক্ষেত্রে কম হয়। তো 3 নম্বর যে পয়েন্টটা, এরপরে আমরা কি দেখছি, যখন বার্ধক্য চলে আসে তখন সে কর্মজীবন থেকে অবসর নেয়, কর্মজীবন থেকে অবসর নেয়, নিয়ে কি করে, তারপর নিজেকে কেউ কেউ নিজেকে কেউ কেউ, এটা লিখলাম না, কর্মজীবন থেকে অবসর নেয়, তারপরে কি হয়, নিজেকে কেউ কেউ সমাজসেবার কাজে নিয়োজিত করে। আবার কেউ কেউ কি হয়, এই সময় ভীষণ অবসাদগ্রস্ত হয়ে যায়, ভীষণ আপসেট হয়ে যায়, ভীষণ সবসময় উদাসীন থাকে। যে অনেকে মৃত্যুর ভয় পায়, যে আস্তে 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 বয়স হয়ে গেছে, মৃত্যুর ভয় পায়। কেউ তার সন্তানদের দ্বারা অবহেলিত হয়, ঠিক আছে। এই সময় তারা একা একা ফিল করে, লোনলি, তারা লোনলি লাইফ কাটায়, একাকী জীবন কাটায়। হ্যাঁ, আরো যদি তাদের জীবন সঙ্গী না থাকে, তখন সেই সময় এরা আরো আরো বেশি উদাসীন হয়ে যায়। এই সময় ওই শেষ বয়সে বুড়ো বুড়ির আহ বুড়ো বুড়ির হাত ওরা, মানে কি বলবো, নিজের মানে দুজন দুজনের হাত ধরে বাঁচতে চায়। ওই সময় অ্যাকচুয়ালি সত্যিকারের ভালোবাসা ওই সময় বৃদ্ধি পায়, ওই সময় বেড়ে যায়। কর্মজীবন থেকে অবসর নেয়। তারপরে হচ্ছে আরেকটা পয়েন্ট কি লেখা যায়, হ্যাঁ দেখো, এখন আর অনেকগুলো পয়েন্ট লেখা যাবে। এই সময় কি হয়, চামড়া বা চামড়া কুঞ্চিত, চামড়া কুঞ্চিত হয়ে যায়, শুকিয়ে যায়, বৃদ্ধি বন্ধ হয়ে যায়, বৃদ্ধি বৃদ্ধি পুরোপুরি বন্ধ হয়ে যায়। বৃদ্ধি পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ সময় কি হয়, কোথায় লিখবো, এই এই সাইডে লিখ। নাম্বার 6, যেটা কোষ কোষের মৃত্যু ঘটে, অনেক কোষের মৃত্যু ঘটে, কোষের মৃত্যু ঘটতে থাকে। এই জন্য দেখবে আস্তে আস্তে কি হয়,
একটা লম্বা মানুষ যখন বার্ধক্যে এসে যায় তখন তাদের শরীর কুঁচকে যায় আর তারা দৈর্ঘ্যে উচ্চতায় অনেক আস্তে আস্তে খাটো হয়ে যেতে থাকে। তো অনেক কোষের মৃত্যু ঘটে, নতুন করে কোনো কোষ বিভাজিত হয় না। হ্যাঁ, এই সময় আঘাত লাগলেও বৃদ্ধ বয়সে কোনো জায়গায় ক্ষত হলেও সেটা সেই ক্ষত পূরণ সহজে হয় না, ক্ষত পূরণ হতে অনেক টাইম লাগে, অনেক দীর্ঘ সময় লাগে, কারণ নতুন করে কোনো কোষ বিভাজিত এই সময় হতে চায় না। তারপরে কি হয়, খাওয়া দাওয়া সীমিত হয়ে যায়, খাওয়া দাওয়া সীমিত হয়ে যায়, হাড় ক্ষয়প্রাপ্ত হয়, ক্ষয়প্রাপ্ত হতে থাকে, কারণ ক্যালসিয়ামের ক্যালসিয়ামের সিএ ফর ক্যালসিয়াম, ক্যালসিয়ামের ঘাটতি হয়। বয়স্ক মানুষ, যাদের বাড়িতে বয়স্ক মানুষ আছে, তোমাদের দিদা দাদু ঠাকুমা, তাদের এই সময় দেখবে মর্নিং ওয়াকে পাঠাবে, পরিমিত খেতে দেবে এবং হেলদি ফুড আর কি, কোনো অয়েলি ফুড না অ্যাভয়েড করবে। এই সময় তাদের হাড় দুর্বল হয়, হাড় হাড় দুর্বল হতে থাকে, মানে সহজে পড়ে গেলে সহজে হাত পা ভেঙে যাবে, হাড় দুর্বল হয়ে যায় কারণ হাড়ে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়। তো তার জন্য কি করবে, যে ক্যালসিয়াম যুক্ত বিভিন্ন যে প্রোটিন আছে, ক্যালসিয়াম বেশিরভাগ কি একটু দুধ, দুধ খেলে আবার অনেকের গ্যাস হয়ে যায়। তো বাজারে ক্যালসিয়াম মজবুত মানে হাড় মজবুতের জন্য ক্যালসিয়াম যুক্ত বিভিন্ন আহ, কি বলে ওটাকে, সাপ্লিমেন্ট বলো, আছে হরলিক্সের মতো। তোমরা সেগুলো তোমাদের দাদু দিদা ঠাকুমাকে দেবে, তাদের দেখভাল করবে, তাদের সাথে যথেষ্ট সময় কাটাবে, অতিবাহিত করবে, তাহলে তাদের মন ভালো লাগবে। তো দেখো, মানবদেহের বিকাশের বিভিন্ন দশা, 5টি দশা আমরা শেষ করলাম: সদ্যজাত, শৈশব, বয়ঃসন্ধি, পরিণত দশা, যৌব আর বার্ধক্য। তো এটা 5 নম্বরের বড় কোশ্চেনে আসবে। তোমরা আসলে এটা লিখে দিতে পারবে আশা করি। তো আজকের ক্লাস জানি না কতটুকু সময় হয়েছে, খুব বেশি সময় হয়নি। তো আজকে হচ্ছে এই চ্যাপ্টার এখানে শেষ হচ্ছে। এটা তোমার এখানে আমাদের ইউনিট 2 কমপ্লিট হচ্ছে ফাইনালি। এখানে হয়তো 5টা চ্যাপ্টার আমরা করেছি। তো এই 5টা চ্যাপ্টার, 5টা কি 4টে হবে, এই ইউনিট 2 এর ভেতরে আছে। এরপরে আমরা দেখছি যে ইউনিট, তোমরা কমেন্ট করো যে ইউনিট 3 স্টার্ট করব নাকি ইউনিট 1 এ চলে যাব, ফার্স্ট ইউনিটে কোনটা ভালো হবে সেটা বলো। তাহলে আমরা মানে আমি নেক্সট দিন থেকে তাহলে সেই অনুযায়ী চ্যাপ্টার স্টার্ট করব আর কি। ইউনিট 1 এ যাব কি ইউনিট 3 তে? ইউনিট 3 তে কি আছে, ওই মেন্ডেলিভের পর্যায় সারণী, মানে আহ, কি আছে, বংশগতি আর কি। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। যাওয়ার আগে একটা কথা বলতে চাই, তোমাদের যদি কোনো ডাউট থাকে, ইউনিট 2 তে কোনো যদি প্রবলেম থাকে, তাহলে নিঃসন্দেহে কমেন্টে আমাকে জানাবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে মেসেজ করতে পারো, সেখানে পার্সোনালি রিপ্লাই পাবে। আর একটা জিনিস, ইউনিট 2 যেহেতু শেষ হয়েছে, ইউনিট 2 এর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ইউনিট 2 এর যতগুলো চ্যাপ্টার আছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সবগুলোরই একটা কম্বাইন, একটা একটা শিটে একদম মোস্ট প্রিসিয়াস, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদেরকে প্রোভাইড করব। সেটা হচ্ছে ইউটিউবে তো দিতে পারবো না, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, প্লাস আমাদের যে ফেসবুক চ্যানেল আছে স্টাডি অ্যান্ড জয়, সেখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সেখানে আমি পোস্ট করে দেবো। একদম
মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এমন ভাবে দেব, তারপরে মাধ্যমিকের কোশ্চেন আসলে তখন বলো যে হ্যাঁ স্যার এখান থেকে এসছে বা স্যার এখান থেকে আসেনি, আপনি কি সাজেশন দিয়েছিলেন, তখন তোমরা বলো আমাকে। পড়ে যেও, উপকৃত হবে। তো যাওয়ার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কি, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই লেকচার, ফর ইউর পেশেন্স, ফর ইউর সাপোর্ট। ঠিক আছে, টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। গুড নাইট।